স্বাগত রাত ৯টায় বাংলাদেশের সঙ্গে আছি আমি জাহিদ হোসেন। সবশেষের খবর, আলোচনা ও বিশ্লেষণ নিয়ে আছি আমি আসমা মিতা। আর খেলাধুলার সবশেষ খবর জানিয়ে দিব আমি সাইদ সাদ। শুরুতে জানাচ্ছি শিরোনাম। আপিল বিভাগের অপ্রাসঙ্গিক বক্তব্য এক্সপাঞ্জ চায় সরকার, রায় নিয়ে রাজনীতি চান না প্রধান বিচারপতি। বাংলাদেশ গঠনের সর্বোচ্চ ভূমিকা বঙ্গবন্ধুর, অস্বীকারীদের স্বাধীনতার চেতনা নিয়ে প্রধানমন্ত্রীর প্রশ্ন। টেস্ট একাদশে ফিরতে প্রস্তুতি ম্যাচে মুমিনুলের ব্যাটে রান, উপেক্ষিত নাসিরও পেয়েছেন 50। রাত ৯টায় বাংলাদেশে আজ মতামত পাঠানোর বিষয়ে গণপিটুনিতে হত্যা। মতামত পাঠাতে পারেন SMS অথবা ফেসবুকে। আপনাদের মতামত জানাবো সংবাদের পরের অংশে। রাজনৈতিকভাবে নয়, সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া রায় আইনগতভাবেই মোকাবেলা করা হবে। দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে আইনমন্ত্রী আনিসুল হক আরও জানান, প্রধান বিচারপতির রায়ে যেসব আপত্তিকর ও অপ্রাসঙ্গিক বক্তব্য আছে সেগুলো এক্সপাঞ্জের উদ্যোগ নেওয়া হবে, আর রিভিউয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে রায় পর্যালোচনার পর। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিল করে দেয়া আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশের ঠিক 10 দিনের মাথায় আনুষ্ঠানিকভাবে সরকারের অবস্থানের কথা তুলে ধরেন আইনমন্ত্রী আনিসুল হক। আপিল বিভাগ যে যুক্তিতে ষোড়শ সংশোধনী বাতিল করেছেন সেই সব যুক্তি আমাদের কাছে গ্রহণযোগ্য নয়। দৃঢ়তার সাথে বলেন, ৭২-এর সংবিধানের কোনো বিধান অসাংবিধানিক হতে পারে না। সংবিধানের কোনো বিধান জুডিশিয়াল রিভিউ করা যায় কিনা সে সম্পর্কে কিন্তু এখনো বিতর্ক আছে। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পদ্ধতি অত্যন্ত অস্বচ্ছ এবং নাজুক, তাই এর পরিবর্তনের মাধ্যমে সুপ্রিম কোর্টের বিচারকদের স্বাধীনতা এবং তাদের চাকরির নিশ্চয়তা রক্ষা করা হয়েছিল বলেই আমাদের বিশ্বাস। পরিস্থিতি মোকাবেলায় সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত নেওয়া না হলেও ওই রায়ে সরকার সংক্ষুব্ধ, জানিয়েছেন আইনমন্ত্রী। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে কনসেপ্ট, এটা শুধু মিলিটারি ডিক্টেটরদের বই থেকেই প্রাপ্ত। আমরা যেহেতু এই রায়ে সংক্ষুব্ধ, তাই আমরা নিশ্চয়ই চিন্তাভাবনা করছি যে এই রায়ের রিভিউ করা হবে কি না। আমরা এখনো কোনো সিদ্ধান্তে উপনীত হই নাই, তার কারণ রায়ের খুঁটিনাটি বিষয়গুলি এখনো নিবিড়ভাবে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। ৭৯৯ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায়ে দেয়া পর্যবেক্ষণে প্রধান বিচারপতি SK সিনহার আপত্তিকর বক্তব্যের সমালোচনা করেন মন্ত্রী। জানান, বেশিরভাগ পর্যবেক্ষণে এসেছে অপ্রাসঙ্গিকভাবে। বাংলাদেশের স্বাধীনতা কোনো একক ব্যক্তির কারণে হয় নাই। আমি তার এই বক্তব্যে মর্মাহিত। এই ১১৬ অনুচ্ছেদকে সংবিধান পরিপন্থী আখ্যায়িত করার আমার মনে হয় প্রধান বিচারপতির যে রায় তা যুক্তি নির্ভর নয়, বরং আবেগ ও বিদ্বেষ তাড়িত। আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি আমাদের নিরীক্ষায় মাননীয় প্রধান বিচারপতির রায়ে যেসব আপত্তিকর এবং অপ্রাসঙ্গিক বক্তব্য আছে সেগুলো এক্সপাঞ্জ করার উদ্যোগ আমরা নিব। সংবিধানের ৭০ অনুচ্ছেদ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতির আসন সাংবিধানিক প্রতিষ্ঠান, সেখানে বসে কেউ জাতীয় সংসদকে হেয় করতে পারে না। সংবিধানের ষোড়শ সংশোধনীতে বিচার বিভাগের স্বাধীনতা খর্ব করা হয়নি বলেও জানান আইনমন্ত্রী। নাফিজা দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ষোড়শ সংশোধনী বাতিলের রায় নিয়ে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হকের মন্তব্যের বিষয়ে আদালত অবমাননার অভিযোগ আনার অনুরোধে সাড়া দেয়নি আপিল বিভাগ। সকালে বিচারপতি খায়রুল হকের বক্তব্য আদালতের নজরে আনা হলে প্রধান বিচারপতি SK সিনহা এ নিয়ে কাউকে রাজনীতি না করার পরামর্শ দিয়েছেন। সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ আপিল বিভাগের কার্যক্রম শুরু হলে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি জয়নুল আবেদিন বিচারপতি খায়রুল হকের বক্তব্য আদালতের নজরে আনেন। এ সময় প্রধান বিচারপতি বলেন, রায় নিয়ে গঠনমূলক সমালোচনা সবসময় আদালত গ্রহণ করবে। বিষয়টি নিয়ে যেন রাজনীতি না হয় এ বিষয়ে আইনজীবীদের সতর্ক থাকতে বলেন প্রধান বিচারপতি। যে দেশের সর্বোচ্চ আদালতের সভাপতি হিসাবে আমার কিছু দায়িত্ব রয়েছে, দায়িত্বের জন্যই আমি আজকে পেপার রিপোর্টগুলো নিয়ে আমি ১ নম্বর আদালত অ্যাপিল বিভাগে আমি গিয়েছিলাম। এক পর্যায়ে বিচারপতি ABM খায়রুল হকের বিরুদ্ধে আইনজীবী সমিতির সভাপতি আদালত অবমাননার রুল চাইলে প্রধান বিচারপতি বলেন, আদালত সরকার বা বিরোধী দল
কারো ফাঁদেই পা দেবে না। তারা বলতে চেয়েছেন যে এটা আদালত অবমাননা হয়ে গেছে। প্রধান বিচারপতি বলেছেন সবাইকে উদ্দেশ্য করে, সুপ্রিম কোর্টের রায় নিয়ে, বিশেষ করে এই ষোড়শ সংশোধনীর রায় নিয়ে কেউ যাতে কোনো রাজনীতি না করে। আদালত থেকে বেরিয়ে বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ সাংবাদিকদের জানান, বিচারপতি খায়রুল হকের বক্তব্য আদালত অবমাননার শামিল। তিনি বলেছেন যে এটা পূর্ব পরিকল্পিত, এটা একেবারে সরাসরি আদালত অবমাননার শামিল। তার এই বক্তব্যটা যা পেপারে বেরিয়েছে সেটা তুলে ধরা হয়েছে এবং এটা প্রধান বিচারপতি এবং আপিল বিভাগের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। বুধবার আইন কমিশনের কার্যালয়ে ষোড়শ সংশোধনীর রায়ের প্রতিক্রিয়ায় বিচারপতি খায়রুল হক বলেন, রায় পূর্ব ধারণা প্রসূত আগের চিন্তাভাবনার ফসল। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ষোড়শ সংশোধনীর রায়ে হতাশাগ্রস্ত জাতি আশার আলো খুঁজে পেয়েছে। বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় একথা বলেছে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। নয়াপল্টনের কার্যালয়ে বিকেলে সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, রায় নিয়ে সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হক ও আওয়ামী লীগ নেতাদের বক্তব্য একই সূত্রে গাঁথা। স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ বলেন, আপিল বিভাগের রায়ের প্রেক্ষাপটে আইনমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন তা তার পদে থেকে দেয়া উচিত হয়নি। এ রায় নিয়ে আওয়ামী লীগ ক্ষুব্ধ হলে বিচার বিভাগ এবং দলের ভাবমূর্তি নষ্ট না করে রিভিউ আবেদনের পরামর্শ দেন মওদুদ। সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল পঞ্চম সংশোধনী বাতিল করলেন, কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের যে আর্টিকেল 96 ওটা তিনি বাতিল করলেন না কেন? এই দুটি কারণে, এই দুটি অপরাধের জন্য তাকে একদিন জনগণের কি বলে না আদালতে হাজির হতে হবে, কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং এর জবাব দিতে হবে। একই সুরে বাধা বিচারপতি খায়রুল হকের বক্তব্যই আওয়ামী লীগের বক্তব্য। বিচারপতি হকের রায়ের পরেই বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, অস্থিতিশীলতা এবং হতাশা বৃদ্ধি পেয়েছে। মাননীয় প্রধান বিচারপতি সম্পর্কে তিনি যেসব উক্তি করেছেন তা শুধু অশালীনই নয়, তা রীতিমতো আদালত অবমাননার শামিল বলে আমরা মনে করি। সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের যে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হয়েছে জাহিদ, এই রায় প্রকাশের পরে আমরা দেখলাম প্রথম আনুষ্ঠানিকভাবে এক ধরনের প্রতিক্রিয়া আসলো আইন কমিশনের প্রধানের কাছ থেকে, তারপর দিন আসলো আইনমন্ত্রী আনিসুল হকের কাছ থেকে। দুই বক্তব্যেই খুব স্বাভাবিকভাবেই আমরা দেখেছি যে বেশ কিছু সাদৃশ্য রয়েছে। একইভাবে যখন প্রধান বিচারপতিরও কিছু বক্তব্য এসেছে এবং কিছু পর্যবেক্ষণ এসেছে এই রায় পরীক্ষা থেকে, সেগুলো নিয়ে সরকারের একটা অবস্থান আজ পরিষ্কার পাওয়া গেছে এবং সেগুলো বাতিল করবার কথা বলা হয়েছে, যেগুলো রিভিউ করবে সরকার বলা হচ্ছে। এখন আমি ওই পর্যবেক্ষণগুলোতে না যেয়ে আগে আসলে আমি জানতে চাই যে এই রিভিউ যদি এখন সরকার করতে চায়, পরবর্তী পদক্ষেপগুলো সরকারের পক্ষ থেকে আসলে কি কি হতে পারে এবং কত সময়ের মধ্যে তারা করতে পারবে? প্রথম কথা হচ্ছে যে রিভিউ যদি করতে চায়, যেটা সিদ্ধান্ত প্রক্রিয়া আছে, এবং আমার মনে হয় যে যেহেতু তারা সংক্ষিপ্ত হলে এখানে একমাত্র আইনগত মোকাবেলার উপায় হচ্ছে রিভিউ করা, এবং রিভিউ করবার জন্য রায়টা তো হয়েছে, কিন্তু এই রায়টা এখন সার্টিফাইড কপির জন্য আবেদন করবে। সার্টিফাইড কপি হাতে পাওয়ার 30 দিনের মধ্যে রিভিউ অ্যাপ্লিকেশন করতে হবে। তবে এই সময় যদি সুপ্রিম কোর্ট বন্ধ থাকে তাহলে যেই দিন প্রথম খুলবে সেই দিনই এই আবেদনটা করতে হবে। এটা টেকনিক্যালি এইভাবেই বিষয়টা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এইটি নিয়ে অনেকগুলি বিষয় আছে। আজকে আইনমন্ত্রী যেটি বলছেন যে এক্সপাঞ্জের বিষয়টি, এটি আমাদের কাছেও নতুন, যে এক্সপাঞ্জ করতে হলে সেটা কি প্রক্রিয়ায় হবে, কারণ আদালতের রায়, এটি অবশ্যই আদালতের কাছে গিয়েই আদালতকেই এটা এক্সপাঞ্জ করার প্রক্রিয়া যেতে হবে, এবং সেই ক্ষেত্রে আমরা যতটুকু বুঝি রিভিউ একটা প্রক্রিয়া হইতে পারে, যেখানে রিভিউর মাধ্যমে, যেটা সাবেক আইনমন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদও বলছিলেন আজকে কিছুক্ষণ আগে, তো সেটি একটি প্রক্রিয়া হতে পারে। সব মিলিয়ে আমার মনে হয় যে এইটা আইনগত প্রক্রিয়া, এটা আদালতের মধ্যে যদি চলে যায় খুব ভালো, কারণ এটা আদালতের বাইরে অনেক বেশি কথাবার্তা হচ্ছে, সেটা খুব স্বাস্থ্যকর হচ্ছে না নির্বাহী বিভাগ বা বিচার বিভাগের কারোর জন্য। আমাদের পরের খবর আছে, সেই খবরে চলে যায়। বাংলাদেশের স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। দেশের স্বাধীনতার জন্য ফাঁসির মুখোমুখিও হতে হয়েছে তাকে। এ কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর অবদান যারা অস্বীকার করেন তাদের স্বাধীনতার চেতনা নিয়ে সন্দেহ রয়েছে। জন্মাষ্টমী উপলক্ষে বিকেলে গণভবনে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ে এ কথা বলেন প্রধানমন্ত্রী। আমাদের দেশে যার যার ধর্ম শেষে শান্তিপূর্ণভাবে পালন করে এবং করতে পারে, এবং সে পরিবেশ একমাত্র আওয়ামী লীগ যখন ক্ষমতা থাকে তখনই আমরা সেই পরিবেশ
রাখতে সক্ষম হই। আর উৎসব এলে সকলেই সকল উৎসবে সমানভাবে শরিক হয়। এটাই আমাদের দেশের একটা কালচার, এটাই আমাদের দেশের একটা সংস্কৃতি, এটাই আমাদের দেশের একটা নিয়ম, এবং যে সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে এবং উৎসবটা সবাই আমরা ভাগ ভাগ করে নিই। এই জন্য ধর্ম যার যার উৎসব সবার, এই স্লোগানটা যে আমরা দিয়েছি এটা বাংলাদেশের সত্য। একজন হজযাত্রী রেখেও নিজে হজে যাবেন না বলে ঘোষণা দিয়েছেন ধর্মমন্ত্রী মতিউর রহমান। তিনি বলেন, সরকারের আন্তরিক চেষ্টার পরেও কিছু এজেন্সির গাফিলতিতে ফ্লাইট বাতিল হচ্ছে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক কর্মশালায় সাংবাদিকদের কথা বলেন ধর্মমন্ত্রী। বাড়ি ভাড়া, ভিসা জটিলতা এবং এজেন্সির গাফিলতি সহ বিভিন্ন কারণে এখন পর্যন্ত ভিসা হয়নি প্রায় 42,000 হজযাত্রীর। 17 আগস্ট আবেদনের শেষ সময় মাথায় রেখে 48 এজেন্সিকে তাগাদা দেয় হজ অফিস। 17 অক্টোবরের মধ্যে বেঁধে দেওয়ার সময়ে ভিসা প্রস্তুতি শেষ করেছে 43 এজেন্সি। তবে বাকি 5 এজেন্সি এখনও কাজ শুরু করেনি। তাদের কাছে জমা আছে অন্তত 1000 হজযাত্রীর পাসপোর্ট। কোনো এজেন্সির সেখানে গাফিলতি আছে কিনা এবং যদি তাদের সেই গুরুতর কোনো অনিয়ম তারা করেন বা গাফিলতি তাদের প্রমাণিত হয় তাহলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা। আগামী 17 তারিখ পর্যন্ত এই কাজ আমরা ইনশাল্লাহ শেষ করতে পারব। হ্যাঁ, অসম্ভব কোনো কিছুই না। এবছর 3356 এজেন্সি কাজ করছে, কিন্তু সময় মতো ভিসা না হওয়ায় প্রথম থেকেই বিমানের যাত্রী সংকট দেখা দেয়। এর ফলে প্রায় 9000 হজযাত্রী আটকে পড়ে। তবে এজেন্সিগুলোর সংগঠন হাব বলছে সংকট কেটে যাবে। পূর্ব শর্ত কিন্তু বাড়ি ভাড়া এবং অন্যান্য কাজ সম্পন্ন হওয়াও এগুলি সম্পন্ন করেই করতে হয়। হয়তো এটা হতে পারে যে ওনারা কিছুটা স্লো, আমরা বলেছি যে এজেন্সিগুলিকে আমরা ডেকেছি যারা একটু স্লথদেরকে ডেকে এখানে বিভিন্ন রকমের ব্যবস্থা নেওয়া হয়েছে। ধর্মমন্ত্রী বলছেন 26 আগস্ট শেষ হজ ফ্লাইট, একজন হাজিকে রেখেও তিনি হজে যাবেন না। একান্ত ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা নিরাপদে হাজি সাহেব থেকে যাতে পাঠাইতেছি এবং আমি আপনাদেরকে কথা দিচ্ছি ধর্মমন্ত্রী হিসাবে আমি কাউকে রাখা হজ করতে যাব না। বিমানের 148টি হজ ফ্লাইটের মধ্যে 20টি বাতিল হয়েছে। আটকে পড়াদের সৌদি আরব পাঠাতে অতিরিক্ত 14টি ফ্লাইটের কার্যক্রম শুরু হবে 12 আগস্ট থেকে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে নিচে একটা বিরতি। নয়টা 22-এ ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে। নোয়াখালীর সুবর্ণচরে চোর সন্দেহে 4 জনকে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। গণপিটুনিতে আহত অবস্থায় আটক করা হয়েছে 2 জনকে। ভোরে চরজুবলি ইউনিয়নের কচ্চাবিয়া গ্রামে এই ঘটনা ঘটে। চরজব্বর থানায় হত্যা ও চুরির 2টি মামলা করেছে পুলিশ। কিছুদিন ধরে গরু চুরি বেড়ে যাওয়ায় নিয়মিত পাহারা দিয়ে আসছিল কচ্চাবিয়া গ্রামবাসী। গভীর রাতে পিকআপে করে 6 থেকে 7 জনের একটি দল ওই গ্রামে যায়। বিষয়টি টের পেয়ে গ্রামবাসী তাদেরকে ধরে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় 4 জন, আহত হয় আরও 2 জন। বিক্ষুব্ধ এলাকাবাসী আগুন ধরিয়ে দেয় পিকআপটিতেও। গরু চুরি আমরা এলাকার লোক ঘুমদিন যাই না, অদৃশ্য মানুষ খবর পাইয়া কথা দেখি ফোন করি, যোগাযোগ করি, ওইখানে ওই রিলিং আছেন, রিলিংয়ের ভিতরে গাছ ঢুকাই দিই, তখন এখানে আটকাই। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে 4 জনের মরদেহ এবং আহত 2 জনকে উদ্ধার করে। আহতদের নোয়াখালী জেনারেল হাসপাতালে ও মরদেহগুলো মর্গে পাঠানো হয়। একজনের পরিচয় আমরা নিশ্চিত হয়েছি, সে আগে থেকেই তার এই ধরনের ক্রিমিনাল রেকর্ডস আছে এলাকারই। আর আমাদের কাছে 2 জনকে আমরা আটক করেছি, তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি। নিহতদের একজন চর আমানুল্লাহ ইউনিয়নের কাটাবনিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে জাকির হোসেন। বাকি 3 জনের পরিচয় এখনো জানা যায়নি। আহতরা হলেন চরজুবলি ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের বেলালের ছেলে হেলাল ও আব্দুল হামিদের ছেলে জাহাঙ্গীর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আরো কিছু খবর আছে মিতা, তার আগে সাইদ সাদি আপনার কাছ থেকে জানবো খেলার কি খবর আছে। জাহিদ, টেস্টের কিন্তু নিয়মিত মুখ মুমিনুল হক
জায়গা হারিয়েছিলেন, শততম টেস্টে খেলতে পারেননি শ্রীলঙ্কা ট্যুরে। এবার কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে আমরা আশা করছি যে একাদশে তিনি থাকবেন এবং প্রস্তুতি ম্যাচে কিন্তু তার প্রমাণ দিয়েছেন। আজকে একটা 73 রানের ঝকঝকে ইনিংস খেলেছেন, সেই সঙ্গে উপেক্ষিত নাসিরও কিন্তু রান পেয়েছেন। সব মিলে নির্বাচকরা, টিম ম্যানেজমেন্ট অবশ্যই ভাববেন মুমিনুল নাসিরকে নিয়ে, সেটা আমরা আশা করছি। টাইগার ক্রিকেটের প্রস্তুতির খবর জানাবো, তার আগে একটা বিরতি নিতে হচ্ছে, আর বিরতি থেকে ফিরে এসে যা জানাচ্ছি। ছুটি কাটিয়ে ফিরেছেন ফুটবল কোচ অ্যান্ড্রু ওয়ার্ড, কাজ শুরু করেছেন অনূর্ধ্ব 18 দলের সঙ্গে। সুষ্ঠু নির্বাচন ও হকির উন্নতিতে সহায়তার আশ্বাস পাপনের, ভোটে ক্ষমতা পরিবর্তন চায় শিকদার প্যানেল। নটায় 31-এ ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশে, জানিয়ে দিচ্ছি খেলাধুলার খবর। চট্টগ্রামের টাইগারদের প্রস্তুতি ম্যাচের দ্বিতীয় দিনে উজ্জ্বল ছিলেন মুমিনুল হক ও নাসির হোসেন। সেঞ্চুরি মিস করলে মুমিনুলের 73 রানের ইনিংস আবারও একাদশে ফেরার দাবি জোরালো করেছে। অন্যদিকে 62 করে ম্যানেজমেন্টকে জবাব দিয়ে রেখেছেন উপেক্ষিত নাসির। বল হাতে এদিন ছন্দে ছিলেন রুবেল হোসেন। দ্বিতীয় দিন শেষে 119 রানে পিছিয়ে রয়েছে মুশফিক একাদশ। বাংলাদেশ সিরিজকে সামনে রেখে আজ ডারউইনে শুরু হয়েছে অস্ট্রেলিয়ার অনুশীলন ক্যাম্প। ফিল্ডিং কোচ হিসেবে যোগ দিয়েছেন সাবেক উইকেট কিপারের ব্যাটসম্যান ব্র্যাড হাডিন। ছুটি শেষে আবারও কাজে ফিরেছেন জাতীয় ফুটবল দলের হেড কোচ অ্যান্ড্রু ওয়ার্ড। কাজ শুরু করেছেন অনূর্ধ্ব 18 দলের সঙ্গে। সাফা অনূর্ধ্ব 18 ও এএফসি অনূর্ধ্ব 19 চ্যাম্পিয়নশিপের জন্য চলছে প্রস্তুতি ক্যাম্প। সমঝোতা নয়, নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর চায় রশিদ শিকদার প্যানেল। দ্বিতীয়বার নিজের মেয়াদ শেষ করতে না পারা খাজা রহমতুল্লাহর সাথে কোনো আপোষ চান না রশিদ শিকদার। সুষ্ঠু নির্বাচন ও হকির উন্নতিতে দুই পক্ষের সাথে সাক্ষাৎ করেছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। ভবিষ্যতে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন বিসিবি প্রধান। দেশের ক্রীড়াঙ্গনে সফল সংগঠক নাজমুল হাসান। বিসিবি সভাপতির শক্ত প্রভাব রয়েছে অন্য ফেডারেশনগুলোতেও। হকির উন্নতিতে প্রায়ই তার দ্বারস্থ হন কর্তারা। সংকট মুহূর্তে কোচ নিয়োগ, ফেডারেশনের দুই পক্ষের সমঝোতা সহ বিভিন্ন ইস্যুতে এগিয়ে এসেছেন। এবার হকি ফেডারেশনের সুষ্ঠু নির্বাচন ও যোগ্য নেতৃত্বের কাছে ক্ষমতা দেখতে দুই প্যানেলের প্রার্থীরা নাজমুল হাসানের দ্বারস্থ হলেন। খাজা রহমতুল্লাহ প্যানেলের সাথে সাক্ষাতের পর আলোচনা সারলেন আরেক সাধারণ সম্পাদক প্রার্থী রশিদ শিকদার প্যানেলের সাথে। সুষ্ঠু নির্বাচন ও সঠিক নেতৃত্ব নিশ্চিত করতে সহায়তার আশ্বাস মিলেছে বিসিবি সভাপতির কাছ থেকে। পাবন ভাইয়ের সাথে আমরা যে বৈঠক করেছি সেখানে আমরা আমাদের কথাগুলো বলেছি এবং আমরা বিশ্বাস করি যে বর্তমানে আমাদের কাউন্সিলর যারা আছেন তারা সাবেক হকি খেলোয়াড় যারা আছেন, হকির এর আগে কমিটিতে যারা ছিলেন, হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক গত 4টা নির্বাচনে যারা ছিলেন, সেই বাড়ি ভাই থেকে শুরু করে বাড়ি ভাই, খন্দকার জামিল, এখানে সাজিদ ভাই আমার পাশে আছেন, প্রত্যেকেরই সহযোগিতা আমরা পাব। দুই পক্ষের আলোচনায় সমঝোতা প্যানেল গঠনের আভাস পাওয়া গিয়েছিল। তবে দ্বিতীয় মেয়াদ পূর্ণ করার আগেই ক্ষমতা ছাড়তে বাধ্য হওয়া খাজা রহমতুল্লাহর সাথে সমঝোতা করতে চান না রশিদ শিকদার। আমাদের ভোটেই কিন্তু সে নির্বাচিত হয়েছিল এবং 4 বছর কিন্তু সে সময় পার করতে পারেন নাই। 4 বছরের মাথায় কিন্তু তাকে তার পদ ছেড়ে দিতে হয়েছে। আবার আমরা যেই ক্লাবগুলো বা যারা যেই কারণে তিনি পদ ছাড়লেন তাকে এখান থেকে সরে যেতে হলো, আবার সেরকম কোনো কিছু পুনরাবৃত্তি হোক, এইটা ঢাকার ক্লাবগুলো আমরা চাই না। 27 আগস্ট হবে হকি ফেডারেশনের নির্বাচন। মাজহারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। খেলাধুলার খবর এই ছিল আমার কাছে। আরো কিছু খবর জানাবেন মিতা এবং জাহিদ। ধন্যবাদ সাইদ সাদি। আমাদের কাছে আরো কিছু খবর আছে। আসছে কোরবানির ঈদে ভোজ্য তেল, চিনি সহ কোনো নিত্য পণ্যের দাম বাড়বে না, এমন আশ্বাস দিয়ে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ জানিয়েছেন দাম স্বাভাবিক রাখতে মিশর থেকে পেঁয়াজ আমদানি করা হবে। সচিবালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে তিনি দাবি করেন পেঁয়াজ ছাড়া সব নিত্য পণ্যের দাম স্বাভাবিক আছে। 2 সপ্তাহ আগেও প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল 25 থেকে 30 টাকা, কিন্তু গত কয়েকদিনে কেজিতে দাম বেড়েছে 10 থেকে 15 টাকা। কোরবানির ঈদ উপলক্ষে বাজার পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার ব্যবসায়ীদের নিয়ে বৈঠকে বসেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এতে উঠে আসে পেঁয়াজের দাম বৃদ্ধির প্রসঙ্গ। ইন্ডিয়াতেও যে পেঁয়াজ আপনার এই মুহূর্তে একটা সাউথের পেঁয়াজ হতো আর কি, ওই পেঁয়াজটা আপনার 70% ওটা নষ্ট হয়ে গেছে স্যার। যার কারণে নাসিকে যে পেঁয়াজটা, একমাত্র নাসিকে শুধু পেঁয়াজ আছে,
গুজরাটে পেঁয়াজ ছিল, এমপিতে পেঁয়াজ ছিল, ওই জায়গায় পেঁয়াজ নাই। একটা পণ্য ছাড়া অন্য কোনো পণ্যের দাম বাড়ে না, এটা তো সত্য। আমরা সব কিছুতে স্বয়ংসম্পূর্ণ, ইনশাল্লাহ টাইম আসতেছে পেঁয়াজও আমরা স্বয়ংসম্পূর্ণ হব। আমাদের একটু ঘাটতি আছে, আমাদের আমদানিকারকরা তারা যথেষ্ট কষ্ট করে, তারা এখন মিশর থেকে আনবে। বৈঠকে ব্যবসায়ীরা জানান, চট্টগ্রাম বন্দরে নিত্যপণ্য খালাস হতে দেরি হওয়াও পেঁয়াজের দাম বৃদ্ধির একটি কারণ। তখনই বাণিজ্যমন্ত্রী ফোন দিয়ে সমস্যা সমাধানের নির্দেশ দেন। এ সময় কোরবানির ঈদে বাজার স্বাভাবিক রাখতে ব্যবসায়ীদের সহযোগিতা চান বাণিজ্যমন্ত্রী। পাইকারের প্রাইস থেকে খুচরা বিক্রেতার দামটা একটু বেশি, এইটা আপনার একটু সহনীয় পর্যায়ে আনার চেষ্টা করবো বলে আমি মনে করি। কোরবানির ঈদের আগে আমাদের বাজারটা স্বাভাবিক থাকে, মানুষ যেন অহেতুক কোনো হয়রানির শিকার না হয়, ব্যবসায়ী হিসাবে আপনার সেটা খেয়াল রাখবেন। কোরবানির ঈদে লবণের কোনো সংকট হবে না, চামড়া ব্যবসায়ীদের এমন আশ্বাস দিয়ে বাণিজ্যমন্ত্রী জানান, এবছর 5 লাখ মেট্রিক টন লবণ আমদানি করা হচ্ছে। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাত 9টায় বাংলাদেশে নিব আরও একটা বিরতি। ফিরে এসে আরও যা থাকছে। সেন্সর ছাড়পত্র পাওয়ার মুক্তি প্রস্তুতি নিচ্ছে ডুব, নভেম্বরে আসতে পারে প্রেক্ষাগৃহে। আটচল্লিশে ফিরে এলাম রাত 9টায় বাংলাদেশের শুরুতে। এবার আপনাদের মতামতের পালা। গণপিটুনিতে হত্যা এ বিষয়ে আজ মতামত জানতে চেয়েছি। যে মতামতগুলো এসেছে জাহিদ, তার মধ্যে দেখতে পাচ্ছি রাবেয়া বলছেন গণপিটুনিতে হত্যার ঘটনা আইনের শাসন অকার্যকর হয়ে পড়ার একটি দিক। মারুফ বলছেন সভ্য সমাজে বিচার বহির্ভূত এই হত্যা চলতে পারে না। সিয়াম বলছে জনগণ আদালতে বিচার পায় না, তাই বিচারক হয়ে আইন নিজের হাতে তুলে নিচ্ছে। শাকিল বলছে অপরাধ দমনের রাষ্ট্রীয় ব্যবস্থার পাশাপাশি জনতার প্রতিরোধের দরকার, তবে গণপিটুনিতে হত্যা কাম্য নয়। লামিয়া জানিয়েছেন আইনের শাসন কার্যকর কম হচ্ছে, তাই গণপিটুনিতে হত্যা দিন দিন বেড়ে চলেছে। ইমারত জানিয়েছেন গণপিটুনিতে হত্যা এটাও এক ধরনের অপরাধ, তাই গণপিটুনি বিরোধী আইন করা হোক। মতামত যারা পাঠিয়েছেন আমাদের দর্শকদের ধন্যবাদ। সব বাধা পার হয়ে মুক্তির প্রস্তুতি নিচ্ছে ডুব, নভেম্বরে প্রেক্ষাগৃহে দেখা যেতে পারে ছবিটি। প্রচারের কাজে ব্যবহারের জন্য নতুন করে ক্যামেরার পেছনেও দাঁড়িয়েছেন পরিচালক মোস্তফা সরোয়ার ফারুকী। চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে আছেন ভারতের অভিনেতা ইরফান খান। এক নতুন প্রজন্মের ডাইনোসরের জীবাশ্মের খোঁজ পেয়েছেন আর্জেন্টিনার বিজ্ঞানীরা। সম্প্রতি পাতাগোনিয়া অঞ্চলে এমন ডাইনোসরের 6টি জীবাশ্মের সন্ধান মিলেছে। এগুলোকে এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় ডাইনোসর মনে করা হচ্ছে। এই ছিল রাত 9টায় বাংলাদেশ। শেষ করব জোহানেসবার্গের ব্যালে নাচের সঙ্গে সমকালীন নাচের ফিউশনের কিছু ছবি দেখে, তার আগে বিদায় নেব আমরা।